তো হ্যালো অ্যান্ড গুড ইভিনিং সবাইকে। আমার ফেসবুক পেজ অ্যাজ ওয়েল অ্যাজ ইউটিউব চ্যানেল লার্ন কেমিস্ট্রি উইথ সায়কে। তো ক্লাস 10-এর সায়েন্স এক্সাম আর ঠিক দুদিন পর। তো কিছু ছোট ছোট ইম্পর্টেন্ট টপিক রিগার্ডিং সায়েন্স, পার্টিকুলারলি সেকশন বি কেমিস্ট্রি, যেটা আজকে আমরা একটু আলোচনা করব উইদাউট ওয়েস্টিং এনি টাইম। চলে যাওয়া যাক আজকে টপিকে। তো ফার্স্ট অফ অল চলে আসতে হবে আমার কম্পিউটারের স্ক্রিনে। তো প্রথমত আমাদের আলোচনার বিষয় আমাদের এআইএসএসসি এক্সামিনেশন 2020 যেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। কিছু এক্সাম তোমরা দিয়ে ফেলেছো সবাই। আমরা আজকে আলোচনা করব সায়েন্স নিয়ে, সাবজেক্ট কোড 086, এবং পার্টিকুলারলি আমি যেই টপিকের ওপর আলোচনা করব, যে পোর্শনের ওপর আলোচনা করব, দ্যাট ইজ সেকশন বি, যেটাকে আমরা কেমিস্ট্রি বলে থাকি। এইবার এখানে আজকে যেগুলো আমি আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কিছু কিছু ইম্পর্ট্যান্ট টপিক, যেটা এবারের এক্সামের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। ছোট্টখাটো একটু রিসার্চ করে আমি বার করার চেষ্টা করেছি। প্রথমত বলে রাখি, আদৌ কোনোভাবেই আমরা কিন্তু সিলেক্টিভ ওয়েতে পড়াশুনো করতে পারি না। সিবিএসসি যেই সিস্টেম বা যেইভাবে এখন তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন বানাচ্ছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। বলা চলে যে ইট ইজ রাদার ইম্পর্টেন্ট টু স্টাডি ইন আ সিলেক্টিভ ম্যানার। আমাদের যেটা করতে হবে, আমাদেরকে মোটামুটি সব কিছুই পড়তে হবে। এবার পরীক্ষার আগে আমরা সময় খুব কম পাচ্ছি, কারণ আজকেও একটা এক্সাম ছিল অ্যান্ড কাল বাদে পরশু সায়েন্স এক্সাম। তো সেই ক্ষেত্রে কিছু কিছু টপিক যেটা আমাদের কোনোভাবেই মিস করা উচিত না, সেই টপিকগুলো আমরা জাস্ট একটু মানে ঝালাই করব আজকে, ঠিক আছে? এবার আগামীকালকে কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে আসবো আমি, অ্যারাউন্ড 40 কোয়েশ্চেন্স অ্যালং উইথ আনসার্স। অবভিয়াসলি সেখান থেকে যে কমন আসবেই বা ওগুলোই আসবে পরীক্ষা, এটা বলা ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, বোকামি বলা যায়। তো সেসব নিয়ে পরে আলোচনা হবে। তো কিছু ইম্পর্টেন্ট টপিক বা কিছু গুরুত্বপূর্ণ টপিকের উপর আমরা এখন একটু ডিসকাস করব। চ্যাপ্টার ওয়াইজ আমাদের হাতে 4টেই চ্যাপ্টার, 1, 2, 3, 4, পরপর চ্যাপ্টার ওয়াইজ আমি আসবো। প্রথমত চ্যাপ্টার 1, কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ইকুয়েশন, উইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, যেটা আমরা ফাঁকি দিয়ে পড়ে থাকি সারা বছর, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসবেই পরীক্ষায়। এখান থেকে ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট বলতে প্রথমত দেখো যে কেমিক্যাল রিয়াকশন ব্যালেন্সিং, যেটা কিন্তু যে কোনোভাবেই হোক আমাদের পড়তে হবে। এই ব্যালেন্সিং ইকুয়েশন কিন্তু আমরা কোনোভাবেই চেঞ্জ করতে বা আমরা আমরা স্কিপ করতে পারবো না। এই টপিকটা ইম্পর্টেন্ট কেন? তার কারণ আমাকে যদি কোনো রিয়াকশন বা কোনো ইকুয়েশন লিখতে বলে, আমাকে কিন্তু সেখানে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন লিখতে হবে। আমি কিন্তু কোনোভাবেই আনব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন লিখতে পারি না। দ্যাট উইল বেসিক্যালি ডিডাক্ট মাই মার্কস, যেটা আমাকে বুঝতে হবে। ওকে, তো কোনো কেমিক্যাল ইকুয়েশনকে ব্যালেন্স করা যেমন আমাদের শিখতে হবে। সেকেন্ড থিং ইজ টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন। বেসিক্যালি দেখো 5 রকমের কেমিক্যাল রিয়াকশন হয়, তার মধ্যে 4 রকম: কম্বিনেশন, ডিকম্পোজিশন, ডিসপ্লেসমেন্ট, ডাবল ডিসপ্লেসমেন্ট। এই 4টা টাইপ, এবং এদের সাথে সাথে প্রত্যেকটা টাইপের এক একটা করে এক্সাম্পল আমাদের কিন্তু পড়তে হবে, বিশেষ করে ডিকম্পোজিশন রিয়াকশনের ক্ষেত্রে। দেখো ডিকম্পোজিশন রিয়াকশন কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই থার্মাল ডিকম্পোজিশন রিয়াকশন, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই ফটোলাইটিক ডিকম্পোজিশন রিয়াকশন, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন রিয়াকশনও দেখতে পাই, যেমন ডিকম্পোজিশন অফ ওয়াটার ইন প্রেজেন্স অফ ইলেকট্রিসিটি। এবার এখানে যেটা আমার মনে হয় ম্যাসিভলি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইটা, যেটা কিনা ফটোলাইটিক ডিকম্পোজিশন। হ্যাঁ, এটা একটু আমাদেরকে সিরিয়াসলি পড়তে হবে। ইভেন এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফির যে কেমিস্ট্রিটা, হ্যাঁ, যেখানে আমরা সিলভার ক্লোরাইড বা সিলভার ব্রোমাইড ইউজ করে থাকি, এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই ডিকম্পোজিশন রিয়াকশনটা, এর স্পেসিফিক্যালি এর যে কেমিক্যাল ইকুয়েশনটা, দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারে, সেটা হলো রেডক্স। রেডক্স অবশ্যই ইম্পর্টেন্ট।
কার অক্সিডেশন হচ্ছে, কার রিডাকশন হচ্ছে, এই জিনিসটাও ভীষণ কিন্তু ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, করোশন, র্যান্সিডিটি, এগুলো লাগবে আমাদের পড়তে। করোশন, র্যান্সিডিটি এগুলো আমাদের লাগবে। প্রেসিপিটেশন রিয়াকশন ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। হ্যাঁ, তো এই কটা টপিক মোটামুটি যদি আমরা পড়তে পারি বা পড়ে উঠতে পারি, খুব বেশি সময়ের ব্যাপার না, হার্ডলি ইট শুড টেক 40 মিনিটস যদি আমরা এনসিআরটি রিভিশন করি। হ্যাঁ, এনসিআরটি রিভিশন করলেই মোটামুটি আমরা ভালো একটা স্কোর করতে পারবো। খুব বেশি বাইরের জিনিস বা বাইরের বই আমাদের না পড়লেও চলবে। এনসিআরটি অ্যান্ড যে এনসিআরটি এক্সাম্পলার রয়েছে আমাদের, সেটা যদি আমরা মোটামুটি করে ফেলতে পারি একদিন একদিন যথেষ্ট। হ্যাঁ, তো সেটাতে কিন্তু আমাদের অনেকটাই হেল্প হবে। তো এরপরে চলে যাব আমরা চ্যাপ্টার 2, অ্যাসিড বেস অ্যান্ড সল্ট। তো এই অ্যাসিড বেস অ্যান্ড সল্ট যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, বাট খুব বেশি ইম্পর্টেন্ট যে তা না, তবে হ্যাঁ কোয়েশ্চেন তো অবশ্যই আসবে। ঠিক আছে, এবারে ইম্পর্টেন্ট বলতে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক বলতে আমাদের প্রথমত কেমিক্যাল প্রপার্টিস পড়তে হবে। কেমিক্যাল প্রপার্টিস বলতে অ্যাসিডের রিয়াকশন কার সাথে, মেটালের সঙ্গে, যেখানে সল্ট তৈরি হয় আর হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। মেটাল কার্বনেটের সঙ্গে, যেখানে সল্ট তৈরি হয়, ওয়াটার তৈরি হয় অ্যান্ড কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাছাড়া মেটাল হাইড্রোজেন কার্বনেটের সঙ্গে, যেখানেও অবভিয়াসলি কিন্তু সল্ট তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয় অ্যান্ড ওয়াটার তৈরি হয়। এই যে টপিকগুলো, দিজ আর দ্য হাই প্রায়োরিটি টপিকস। এই টপিকগুলোকে কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। তাছাড়া একটা ভীষণ ইম্পর্ট্যান্ট, যেখানে একটা অ্যাসিড তার অ্যাসিডিক বিহেভিয়ার শো করে অনলি ইন প্রেজেন্স অফ ওয়াটার। ঠিক আছে, এটা কেন করে? তার কারণ অ্যাসিড হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে তখনই যখন ও ওয়াটারের প্রেজেন্সে আসে। যদি ওয়াটারের প্রেজেন্সে না আসে, ইট উইল নেভার ক্রিয়েট অর বি এবল টু ক্রিয়েট হাইড্রোনিয়াম আয়ন। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, ডাইলিউশন অফ অ্যাসিড। ডাইলিউশন অফ অ্যাসিড, এবারে ডাইলিউশন অফ অ্যাসিডের ক্ষেত্রে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা জিনিস ইম্পর্ট্যান্ট বলতে আমরা এটা মনে রাখবো যে যখন আমি অ্যাসিডকে ডাইলিউট করব, তখন কিন্তু অ্যাসিডকে ওয়াটারে ডিজলভ করতে হবে। যদি উল্টোটা করার চেষ্টা করি, মানে ওয়াটারে আমি সরি হ্যাঁ, অ্যাসিডকে ওয়াটারে দেবো, এবার ওয়াটারকে যদি আমি অ্যাসিডে দিয়ে দিই, ইট ইজ হাইলি এক্সোথার্মিক, সো ইট উইল ক্রিয়েট আ লট অফ ট্রাবল। মানে খুব বেশি বেশি পরিমাণে হিট জেনারেট হবে। কেন? বিকজ দিস প্রসেস ইজ হাইলি এক্সোথার্মিক ইন নেচার। এক্সোথার্মিক মানে এক্সোথার্মিক মানে সেই সমস্ত প্রসেস যারা কিনা হিট রিলিজ করে, আর এন্ডোথার্মিক মানে সেই সমস্ত প্রসেস যারা কিনা হিট গেইন করে। ঠিক আছে, তো ফিরে আসা যাক নেক্সট টপিক, যেটা হচ্ছে আমাদের পিএইচ স্কেল। এই পিএইচ স্কেল কত থেকে কতর মধ্যে থাকে? 1 থেকে 14 মধ্যে, 1 to 14। কত টেম্পারেচারের মধ্যে? আমাদের রুম টেম্পারেচার মানে 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাছাড়া পিএইচ এর সিগনিফিকেন্স আমাদের ডে টু ডে লাইফে, যেমন টুথ ডিকের কেস, যেমন সয়েল পিএইচ এর কেস, যেমন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কেস, salivar pH, ব্লাডের pH, all these things we have to know। আমাদের কিন্তু এগুলো দরকার পড়বে পরীক্ষার ক্ষেত্রে। নেক্সট আমরা যদি চলে আসি, আমরা দেখব ইম্পর্ট্যান্ট কেমিক্যাল কম্পাউন্ডস। এই জায়গায় অনেকে একটু ধাক্কা খায়, হ্যাঁ সেটা আমি বুঝতে পারি। এই জায়গাটা যদি তোমরা চাও যতটা সম্ভব তোমরা পড়বে, তবে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে ক্লোর অ্যালকালি প্রসেস বলে যে প্রসেসটা আছে, ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে খুব ভালো মতন পড়তে হবে। ক্লোর অ্যালকালি প্রসেস, ঠিক আছে, এটা পড়ে যাবে, কোয়েশ্চেন আমি করব কালকের থেকে। ব্লিচিং পাউডারের প্রিপারেশন অ্যান্ড
প্লাস্টার অফ প্যারিস এর প্রিপারেশন অ্যাজ ওয়েল অ্যাজ জিপসাম কি, প্লাস্টার অফ প্যারিস কি, এদেরকে আমি কি করে ইন্টার কনভার্ট করতে পারি একটা থেকে আরেকটা, এই যে জিনিসটা বা এই যে রিয়াকশনটা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অবশ্যই প্রত্যেকটা কম্পাউন্ডের ফর্মুলা, ব্লিচিং পাউডারের ফর্মুলা, বেকিং সোডার ফর্মুলা, ওদিকে আমাদের ওয়াশিং সোডার ফর্মুলা, সমস্ত প্লাস্টার অফ প্যারিসের ফর্মুলায় প্রত্যেকটা ফর্মুলা কিন্তু আমাদের খুব ভালো মতন করে পড়তে হবে। এই জায়গায় কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ আমরা করতে পারবো না। চ্যাপ্টার থ্রিতে যদি আমরা চলে আসি, ফার্স্ট অফ অল চ্যাপ্টারের নাম মেটালস অ্যান্ড নন মেটালস, ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আচ্ছা, ফার্স্ট থিং, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ অ্যামফোটেরিক অক্সাইড। এবারে প্রশ্ন আসে কারা অ্যামফোটেরিক অক্সাইড? আমরা অ্যামফোটেরিক অক্সাইড তাদেরকেই বলবো যারা অ্যাসিডিক আর বেসিক দু রকমের নেচার শো করবে। দ্যাট মিনস যারা অ্যাসিডদের সাথেও রিয়াক্ট করবে অ্যাজ ওয়েল অ্যাজ বেসদের সাথেও রিয়াক্ট করবে, অ্যান্ড দে in both the cases they will give us salt and water. দুটো ভীষণ কমন এক্সাম্পল, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড আর একটা হচ্ছে জিঙ্ক অক্সাইড। এবার দুটোরই দেখবে রিয়াকশন আছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl এর সাথে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দিস টু অ্যাকচুয়ালি ফোর রিয়াকশনস আর ম্যাসিভলি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়তেই হবে। ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্ট টপিক ইজ রিঅ্যাক্টিভিটি সিরিজ। এই যে মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজ, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, একদম মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, পরীক্ষার দিন সকালবেলা ভালো করে বারবার করে পড়ে যাবে। কেন পড়বে? কারণ আমরা যে ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের কোয়েশ্চেন করব, এই ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের কোয়েশ্চেনে আমাদের কিন্তু রিঅ্যাক্টিভিটি সিরিজের কনসেপ্ট দরকার পড়বে। যেমন ধরো একটা এক্সাম্পল দিয়ে দিই, কপার সালফেটের মধ্যে আয়রন দিলে there will be displacement reaction। কেন? কারণ আয়রন ইজ মোর রিঅ্যাক্টিভ দেন কপার। কিন্তু যদি আমরা উল্টোটা করি, আয়রন সালফেটের মধ্যে আমরা কপার দিয়ে দিলাম, there will be no reaction because copper is less reactive than iron. Copper is at the bottom side, it is at the lower position, okay, in metal reactivity series. So in metal reactivity series and এদের রিলেটেড যে কোয়েশ্চেন সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে বা পড়ে যেতে হবে। ঠিক আছে, নেক্সট ইজ আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড কারা? যেই সমস্ত কম্পাউন্ড ডিসোসিয়েট করে আয়ন তৈরি করে, বা যেই সমস্ত কম্পাউন্ড আয়ন নিয়ে তৈরি হয় বা আয়ন দিয়ে তৈরি হয়, তাদেরকে আমরা বলে থাকি আয়নিক কম্পাউন্ড। ঠিক আছে, তো আমরা একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এই যে ইলেকট্রন ডট স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের ভালো মতন পড়ে যেতে হবে। ঠিক আছে, ভালো মতন আমাদের জেনে যেতে হবে। ঠিক আছে, নেক্সট এক্সট্রাকশন অফ মেটাল। দিস ইজ লেস ইম্পর্টেন্ট বাট ইয়েস ইম্পর্টেন্ট তো বটেই। ঠিক আছে, রোস্টিং, ক্যালসিনেশন, এই যে টার্মগুলো, কিওয়ার্ড রোস্টিং, ক্যালসিনেশন, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। কার? ওর মানে কি, মিনারেল মানে কি, এইগুলো কিন্তু আমাদের জেনে পরীক্ষা দিতে যেতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু সমস্যায় পড়তে পারি। বলে দিই ছোট্ট করে, রোস্টিং মানে কি? রোস্টিং মিনস কোনো কিছুকে হিট করা ইন প্রেজেন্স অফ অক্সিজেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যালসিনেশন? ক্যালসিনেশন মানে কোনো কিছুকে হিট করা ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন অর এয়ার। এটা আমরা কোথায় করে থাকি? আমরা জেনারেলি কোনো ওর থেকে যখন অক্সাইড বানাতে যাই, কোনো ওরের অক্সাইড বানাতে যাই, তখন আমরা রোস্টিং বা ক্যালসিনেশন করে থাকি। যদি ওই ওরটা সালফাইড ওর হয়, যেমন জিঙ্ক ব্লেন্ড ZnS, এটা জিঙ্কের একটা ওর, তার কি করব? তার আমরা রোস্টিং করব। যদি সেটা কার্বনেট ওর হয়, যেমন ক্যালামাইন, জিঙ্ক কার্বনেট, এর আমরা কি করব? এর আমরা করব ক্যালসিনেশন, মানে আগে হিট করব ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন বা প্রেজেন্স অফ লিমিটেড অক্সিজেন। তাহলে এই রোস্টিং কি, এই ক্যালসিনেশন কি, আমাদের কিন্তু জানতে হবে। নেক্সট, রিডাকশন কিভাবে করা হয়?
রিডাকশন কিভাবে করা হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানে কোনো অক্সাইড, মেটাল অক্সাইড তো বানিয়ে ফেললাম রোস্টিং ক্যালসিনেশন করে, তার রিডাকশন করব কিভাবে, বেশ 3-4টে প্রসেস আছে। ঠিক আছে, সবকটাই কিন্তু ইম্পর্টেন্ট। কখনো কখনো আমরা কার্বন দিয়ে করতে পারি, কখনো কখনো আমরা অন্য কোনো মেটাল দিয়ে করতে পারি। কপারের ক্ষেত্রে আমরা কিন্তু কপার পাইরাইটিস দিয়ে করে থাকি, সেই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে। ইলেকট্রোলাইটিক রিফাইনিং অফ ইমপিওর মেটালস, স্পেশালি কপারের ইলেকট্রোলাইটিক রিফাইনিং আমরা কিভাবে করি, কোথায় ইমপিওর কপারকে অ্যাড করি, কোথায় পিওর কপারকে অ্যাড করি, সেইটা কিন্তু আমাদের জানতে হবে। এবং অ্যাজ অ্যান ইলেকট্রোলাইট কি ইউজ করি, দ্যাট ইজ অলসো এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, করোশন অ্যান্ড প্রিভেনশন। করোশন কাকে বলে, করোশনের প্রিভেনশন কীভাবে করব, এটা চ্যাপ্টার 1-এও আমরা মোটামুটি জানি, চ্যাপ্টার 1 থেকেই পড়ে এসে একই জিনিস মোটামুটি এখানে কন্টিনিউয়েশন হয়। ঠিক আছে, গ্যালভানাইজেশন কাকে বলে, আর অ্যালয়িং মানে কি। গ্যালভানাইজেশন মানে আমরা কি জানি, কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো মেটালের ওপর আমরা পার্টিকুলারলি আয়রন কোনো সাবস্টেন্সের ওপরে যদি আমরা জিঙ্কের একটা কোটিং দিয়ে দিই বাই দ্য হেল্প অফ ইলেকট্রোলাইসিস, তাহলে ওটাকে আমরা বলে থাকি গ্যালভানাইজেশন। ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট 4 নম্বর চ্যাপ্টার, দ্যাট ইজ কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডস। এবারে কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডস ইজ এ হিউজ চ্যাপ্টার, দ্য বিগেস্ট চ্যাপ্টার অফ অল ফোর। তো অবভিয়াসলি পুরোটা পড়া যায় অবভিয়াসলি, বাট এই মুহূর্তে একটু ডিফিকাল্ট। তো ঠিক আছে, আমরা একটু দেখে নিই যে কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট টপিক, যেগুলোকে কোনোভাবেই ছাড়া যাবে না। সেগুলো হচ্ছে ফার্স্ট অফ অল কোভ্যালেন্ট বন্ডিং। এবারে কার্বন ফর্মস কোভ্যালেন্ট বন্ডস অ্যান্ড ইটস ইনএবিলিটি টু ফর্ম C4- or C4+ আয়ন্স। কার্বন একটা এমন ধরনের এলিমেন্ট যে না পারে 4টা ইলেকট্রন ছাড়তে, না পারে 4টা ইলেকট্রন নিতে। এই দুটোই কিসের জন্য, এনার্জি ব্যারিয়ারের জন্য। তো কার্বন কি করে, কার্বন শেয়ার করে ইলেকট্রন, we call it কোভ্যালেন্ট বন্ডিং। ঠিক আছে, কার্বনের ভার্সাটাইল নেচার রয়েছে। ঠিক আছে, কনসেপ্ট অফ ক্যাটিনেশন মানে দ্য এবিলিটি অফ কার্বন টু ক্রিয়েট আ লং চেইন অফ কার্বন বন্ডস। ঠিক আছে, তাছাড়া টেট্রাভ্যালেন্সি মানে ভ্যালেন্সি 4 কার্বনের। আচ্ছা, হাইড্রোকার্বন পড়তে হবে অবভিয়াসলি, হাইড্রোকার্বন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। স্যাচুরেটেড হাইড্রোকার্বন অ্যালকেনস, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন দুটোই পড়তে হবে, অ্যালকিনস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালকাইনস। এদের কী পড়বো, এদের স্ট্রাকচার পড়বো, জেনারেল ফর্মুলা পড়বো। জেনারেল ফর্মুলা অ্যালকেনের CnH2n+2, অ্যালকিনের CnH2n, আর অ্যালকাইনের CnH2n-2। এই 3টে জেনারেল ফর্মুলা যেন আমাদের মুখস্থ থাকে। আর তার সঙ্গে প্রত্যেকের স্ট্রাকচার অন্তত 5-6টা করে। অ্যালকেনের ফার্স্টের 5টা হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। এদের নাম, এদের স্ট্রাকচার, এভরিথিং আমাদের যেন মাথায় থাকা চাই। নেক্সট হোমোলগাস সিরিজ, যেটা আমি প্রসঙ্গ একটু আগেই তুললাম, অ্যালকেন অ্যালকাইনের হোমোলগাস সিরিজ, এবং তার সাথে সাথে আইসোমেরিজম তোমাদের বিশেষ কিছু নেই, তোমাদের একটাই আইসোমেরিজম আছে। হ্যাঁ, যেটা হচ্ছে নর্মালি আমরা যেটা পড়ে থাকি, আমরা বলে থাকি ওটাকে স্ট্রাকচারাল আইসোমেরিজম। তো তোমরা বিউটেনের পড়বে 2টো আইসোমার, আর পেন্টেনের পড়বে 3টে আইসোমার, এন পেন্টেন, আইসোপেন্টেন, নিওপেন্টেন। ঠিক আছে, তাদের স্ট্রাকচার অবভিয়াসলি আমাদের কিন্তু পড়তে হবে, বিউটেন অ্যাজ ওয়েল অ্যাজ পেন্টেন, দুটোই নট অনলি বিউটেন। আচ্ছা, ফাংশনাল গ্রুপ আমাদের চিনতে হবে। ফাংশনাল গ্রুপ, অ্যালকোহল মানে OH, কার্বক্সিলিক অ্যাসিড মানে COOH, অ্যালডিহাইড মানে CHO, এবং কিটোন মানে C++O। এই যে ফাংশনাল গ্রুপ যেন আমরা দেখে চিনতে পারি, এই বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে। আচ্ছা, কেমিক্যাল প্রপার্টি, ফার্স্ট অফ অল কম্বাশনের ওপর কোয়েশ্চেন আসে, অক্সিডেশনের ওপর কোয়েশ্চেন আসে, অ্যাডিশনের ওপর কোয়েশ্চেন আসে, অ্যান্ড সাবস্টিটিউশনের ওপর কোয়েশ্চেন আসে। এগুলো কার উপরে, এগুলো অর্গ্যানিক কম্পাউন্ডের উপরে। ঠিক আছে, সেটা অ্যালকিন হতে পারে, সেটা অ্যালকোহল হতে পারে, হ্যাঁ, বা সেটা অ্যালকেনও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তবে কম্বাশন আমরা অ্যালকেনের ক্ষেত্রেও পড়ে থাকি। তো এই টপিকগুলো আমাদের কিন্তু বুঝতে হবে, কোয়েশ্চেন অবভিয়াসলি ডিসকাস করব। আচ্ছা, ইথানোইক অ্যাসিড দুটোই আছে আমাদের সিলেবাসে, অর্গ্যানিক কম্পাউন্ড। এদের রিয়াকশন পড়তে হবে। দুটো রিয়াকশন ম্যাসিভলি ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে এস্টারিফিকেশন, একটা হচ্ছে স্যাপনিফিকেশন। এস্টারিফিকেশন মানে কি, এস্টার জেনারেট হওয়া, কোত্থেকে তৈরি হবে, কার্বক্সিলিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড অ্যালকোহল
কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল, অ্যান্ড যদি আমরা একটা অ্যাসিডের প্রেজেন্সে এদের রিয়াক্ট করাই, ইন দ্যাট কেস উই উইল গেট অ্যান এস্টার। ঠিক আছে, এটাকে এস্টারিফিকেশন বলে। এবার যদি কোনো এস্টারকে সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে আমরা হাইড্রোলাইসিস করি, তাহলে কি হবে? ওখান থেকে অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিড জেনারেট হবে। এটাকে বলা হয় স্যাপনিফিকেশন। ঠিক আছে, লাস্ট যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সোপ অ্যান্ড ডিটারজেন্ট। সোপ কাকে বলে, ডিটারজেন্ট কাকে বলে? মানে সোপ দেখতে কেমন হয়, ডিটারজেন্ট দেখতে কেমন হয়? তো দেখতে মোটামুটি একই রকম হয়, জাস্ট একটু সামান্য ডিফারেন্স থাকে। ঠিক আছে, সোপ হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, আর ডিটারজেন্ট হলো সালফোনিক অ্যাসিডের সোডিয়াম সল্ট। এই যে ছোট্ট একটা ব্যাপার, এই ব্যাপারটাকে কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, এই মাইশেল ফর্মেশন সোপেও হয়, ওটা ডিটারজেন্টেও হয়, কারণ তাদের যে ওয়ার্কিং প্রিন্সিপাল, হ্যাঁ, ক্লিনজিং অ্যাকশন যেটাকে আমরা বলে থাকি, দ্যাট ইজ সেম, একইভাবে কাজ করে দুটো। তো সোপস আর ইনএফেক্টিভ ইন হার্ড ওয়াটার, কেন? সেই যে ব্যাপারটা, এটা আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, তাহলে এই যে মোটামুটি এই টপিকগুলো মোটামুটি যদি আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে একটু পড়ে ফেলতে পারি, ইট উইল হেল্প আস আ লট। আর আরেকটা জিনিস আমাদের ধরতে হবে বা বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা আনসার লিখবো কী করে। আমরা আনসার লিখবো খুব নিট অ্যান্ড ক্লিন ওয়েতে। আর আমাদের যেটা ফার্স্ট অফ অল করতে হবে, সেটা হচ্ছে আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমাদের সেকশন ওয়াইজ আনসার করতে হবে। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হলো এ সেকশন, বি সেকশন, সি সেকশন, এরমভাবে আমাদেরকে আনসার করতে হবে। যদি আমরা এরমভাবে আনসার না করি, মেবি আমাদের কিন্তু কপি ইভ্যালুয়েট হবে না। খুব মন দিয়ে শুনতে হবে। যদি আমরা পরপর আনসারগুলো না লিখি সেকশন ওয়াইজ, আমি এ সেকশনের একটা কোয়েশ্চেন লিখে তারপরে সি সেকশনের একটা কোয়েশ্চেন লিখে দিলাম, তাহলে কিন্তু আমার খাতা ইভ্যালুয়েট হবে না। এই ব্যাপারটা কিন্তু খুব ভালো করে আমাদের বুঝতে হবে। যদি আমরা এটা না বুঝি, ইট উইল ক্রিয়েট আ লট অফ ট্রাভেল ফর আস। ঠিক আছে, তো আপাতত তোমরা রেডি করো। কালকে আমি কয়েকটা কোয়েশ্চেন আমি নিয়ে আসবো, অ্যান্ড আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তার মানে এইটা কখনোই না যেখান থেকে তোমরা কমন পাবে। আমার ক্ষমতা নেই ওইভাবে কমন দেওয়ার, অবভিয়াসলি ইট ইজ নট পসিবল, কারোর পক্ষেই সম্ভব না আজকের দিনে, কারণ সিবিএসই হ্যাজ মেড ইট কম্পিটেন্সি বেসড। তো you have to read thoroughly your NCERT book. Okay, so thank you everyone, good night, দেখা হচ্ছে